ভয় শব্দটা আমেরিকার পাশে বেমানান মনে হলেও বিশ্ব রাজনীতির মাঠে বেশ বেকায়দায় পড়েছেন ট্রাম্প। প্রসঙ্গ যখন ইরান, তখন বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত দেশটার বুকেও কাঁপন ধরে যায়। প্রশ্নটা খুব সাধারণ, এত আধিপত্য, এত প্রযুক্তি, এত শক্তি থাকার পরেও ইরানকে কিসের এত ভয় আমেরিকার? আমেরিকার আছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, যার এক একটা ছোট দেশের সমান যুদ্ধ ক্ষমতা রাখে। পারমাণবিক অস্ত্র আছে 5200, যার মধ্যে অন্তত 1700 অ্যাক্টিভ ও প্রস্তুত অবস্থায় আছে। যুদ্ধ বিমানের সংখ্যা 13,000-এর বেশি। এর মধ্যে রয়েছে F-35, F-22, B-2 বোম্বার্স এর মতো স্টেলথ প্রযুক্তি সম্পন্ন বিমান। যুক্তরাষ্ট্রের 80টির বেশি পারমাণবিক সাবমেরিন, 750টিরও বেশি ঘাঁটি ছড়িয়ে আছে সারা বিশ্ব জুড়ে। এটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক ব্যবস্থা। অন্যদিকে ইরান, যার নেই একটি মাত্র এয়ারক্রাফট ক্যারিয়ারও, যার যুদ্ধ বিমানের সংখ্যা 500 এর মতো, যার বেশিরভাগই 1980-র দশকের পুরনো মডেল। তাদের সাবমেরিন কম, আধুনিক যুদ্ধ জাহাজও সীমিত। পারমাণবিক অস্ত্র নেই, যদিও ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কাগজে কলমে এই তুলনা এক পেশে দেখালেও বাস্তবতা কিন্তু অনেক বেশি কৌতূহল জাগানো। ইরান সরাসরি যুদ্ধের জায়গায় প্রতিযোগিতা করে না, বরং তারা যুদ্ধে নামে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ অসম যুদ্ধের কৌশলে। তারা জানে যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগত ও অর্থনৈতিক শক্তির সঙ্গে লড়াই করা যাবে না। তাই ইরান নিজের যুদ্ধ ছড়িয়ে দিয়েছে অঞ্চল জুড়ে প্রক্সি যুদ্ধের মাধ্যমে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি, ইরাকের শিয়া মিলিশিয়া, এরা কেউই অফিসিয়ালি ইরানের সেনাবাহিনী নয়, কিন্তু যুদ্ধের সময় সবাই ইরানের হয়ে মরণপণ লড়ে যায়। যুক্তরাষ্ট্র একটার মাথা কেটে দিলে আরেকটা মাথা গজায়। এই ছায়াযুদ্ধই ইরানকে জিতিয়ে দেয়, যেখানে অস্ত্র নয়, কৌশলই মুখ্য। এরপর আসে হরমুজ প্রণালী, বিশ্বের তেলের 20% যেখান দিয়ে যায়। ইরান চাইলে মাত্র কয়েক ঘন্টার জন্য এই পথ আটকে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। সৌদি আরব, জাপান, ভারত সবাই এই রুটে নির্ভরশীল। যুক্তরাষ্ট্রও জানে হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব বিশ্ববাজারে দাম বাড়িয়ে দিতে পারে, যার প্রভাব পড়বে সরাসরি আমেরিকানদের দৈনন্দিন জীবনে। তবে ভয় এখানেই শেষ নয়। ইরান এখন আর শুধু ছায়াযুদ্ধে থেমে নেই, তারা এখন শক্তিশালী সাইবার বাহিনী গড়ে তুলেছে। 2010 সালের স্টাক্সনেট ভাইরাস দিয়েছিল আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে, কিন্তু সেই যুগ বদলেছে। এখন ইরানও সাইবার আক্রমণ চালাতে সক্ষম। তারা যে কোনো দেশের বিদ্যুৎ ব্যবস্থা, পানি সরবরাহ, এমনকি ব্যাংকিং সেক্টরেও হানা দেওয়ার মতো ক্ষমতা তৈরি করেছে। এই যুদ্ধ হয় নীরবে, কোনো রণক্ষেত্র ছাড়াই, কিন্তু গভীর ক্ষতির সম্ভাবনা নিয়ে। সবচেয়ে বড় ভয়টি হলো ইরান হয়তো এখনো পারমাণবিক শক্তিধর দেশ নয়, কিন্তু তারা চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এই অনিশ্চয়তা, এই মানসিক চাপ যুক্তরাষ্ট্রকে আগেভাগে প্রতিরোধমূলক কৌশল নিতে বাধ্য করেছে। আরেকটি কারণ যুক্তরাষ্ট্রের নিজস্ব সমাজ। 20 বছরের যুদ্ধ আমেরিকান জনগণকে ক্লান্ত করেছে। ইরাক, আফগানিস্তান কোটি কোটি ডলার খরচ করেও যে যুদ্ধ সাধারণ মানুষকে কিছুই দেয়নি। তাই তারা নতুন আরেকটি যুদ্ধ চায় না। আর সেই জনমতের চাপ প্রেসিডেন্ট ও কংগ্রেসের ওপর সরাসরি পড়ে। এমনকি রাজনৈতিক আত্মহত্যার শঙ্কাও তৈরি হয়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র জানে তারা অস্ত্র দিয়ে ইরানকে থামাতে পারলেও পুরোপুরি থামাতে পারবে না। কারণ ইরান যুদ্ধ করে শুধু মিসাইল দিয়ে নয়, যুদ্ধ করে অর্থনীতি দিয়ে, প্রক্সি বাহিনী দিয়ে, ভূরাজনৈতিক দুর্বলতা চেপে ধরে। আর এই ভয়টাই সবচেয়ে গভীর।
ধারণা করা হয় এসব কারণেই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক শক্তিও ইরানকে নিয়ে দ্বিধায় পড়ে থাকে। শক্তি বেশি হওয়ার পরও ইরানকে যে কারণে ট্রাম্প ভয় পায় সেটার মোটা দাগের কারণ জানা গেল। এবার বেস্ট 3-র দ্বিতীয় প্রতিবেদনে জানবেন চীনের কোন কৌশলে এবার ঘায়েল হচ্ছে ট্রাম্প তথা যুক্তরাষ্ট্র। চীনা বাণিজ্য কৌশলে পাগলপ্রায় ট্রাম্প। দুই দেশের চলমান বাণিজ্য যুদ্ধে নতুন করে দোল দিচ্ছে চীনের নতুন শুল্ক নীতি। যুক্তরাষ্ট্রের পণ্যের উপর এবার 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন, যা আগে ছিল 84%। এর আগে চীনের ওপর যুক্তরাষ্ট্র সর্বশেষ 145% শুল্ক আরোপ করে। চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশ যেন নিলামে উঠিয়েছে পাল্টা শুল্ক আরোপের মাত্রাকে। এক দেশ শুল্ক আরোপ করে, আরেক দেশ এর প্রেক্ষিতে আরোপ করে নতুন মাত্রার শুল্ক। চক্রাকারে ঘুরছে দুই দেশের শুল্ক আরোপণ। শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় নতুন এই শুল্কের ঘোষণা দেয়। নতুন এই শুল্ক শনিবার থেকেই কার্যকর হবে বলে জানান তারা। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউরোপীয় ইউনিয়নকে বেইজিংয়ের সঙ্গে একত্র হয়ে যুক্তরাষ্ট্রের একতরফা নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার রাতেই হোয়াইট হাউস জানিয়েছিল চীনের পণ্যে মোট শুল্ক 125% নয় বরং 145% হয়েছে। এরপর 24 ঘন্টা পেরোতে না পেরোতেই চীন আবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 125% করেছে। বেইজিং বলেছে যুক্তরাষ্ট্রের আরোপিত অস্বাভাবিক উচ্চ শুল্ক আন্তর্জাতিক ও অর্থনৈতিক বাণিজ্য নীতি, মৌলিক অর্থনৈতিক আইন এবং সাধারণ বিচার বিবেচনার গুরুতর লঙ্ঘন করেছে। এটি সম্পূর্ণরূপে একতরফা ও জবরদস্তি। চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে বর্তমান শুল্কের মাত্রা বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের গ্রহণযোগ্যতা প্রায় শূন্যে নামিয়ে এনেছে, তাই এই পর্যায়ের পর আর প্রতিক্রিয়ার প্রয়োজন নেই। বিবৃতিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্র এখন কেবল সংখ্যার খেলা খেলছে, এসবের কোনো বাস্তবিক ও অর্থনৈতিক তাৎপর্য নেই। ওয়াশিংটন যদি এই খেলা চালিয়েই যায়, বেইজিং সেটিকে আর গুরুত্ব দেবে না। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ট্রাম্প প্রশাসনের লাগাতার শুল্ক বৃদ্ধির জন্যই বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, বাজারে ধস এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার বিপর্যয় দেখা দিয়েছে। এর পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। গত বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ আমদানিকারক দেশ ছিল চীন। দেশটি থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছিল $439 বিলিয়ন পণ্য। অপরদিকে চীনের রপ্তানি করেছিল $144 বিলিয়ন পণ্য। দুই দেশের মধ্যকার এই বাণিজ্য যুদ্ধের কারণে অভ্যন্তরীণ শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাবে অনেক মানুষ চাকরি হারাতে পারেন বলেও শঙ্কা বিশ্লেষকদের। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপ করা দেশের তালিকায় চীনের ওপর আরোপ করা হয় 34% শুল্ক। তবে 3 মাসের জন্য সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিলেও চীনের ওপর উচ্চ শুল্ক হার বজায় রেখেছে ট্রাম্প প্রশাসন, বরং ক্রমেই তা বেড়েই চলেছে। ইঁদুর বিড়ালের মতো শুল্ক আরোপের মাত্রা বাড়ানোর লড়াই কতদিন চলবে আর কে জিতবে তা এখন দেখার অপেক্ষা। যদিও চীন বলেছে এরপর যুক্তরাষ্ট্র আবার পাল্টা শুল্ক দিলে তারা আর এতে সাড়া দেবে না। এতে বোঝা যায় হয়তো এই শুল্কই হতে পারে ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধের সমাপ্তি কিংবা নতুন কোনো শুরু। আজকের বেস্ট 3-র প্রতিবেদনের 3 নম্বরে রয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির খবর। একযোগে অনেকগুলো দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েছে, যা মাথা খারাপ করে দিয়েছে নেতানিয়াহুর।
বিশ্বজুড়ে 10টি দেশ একসঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ায় ক্ষুব্ধ ইসরায়েল। দেশটি বলছে এই স্বীকৃতি আসলে সন্ত্রাসের পুরস্কার। ধ্বংস, হত্যাযজ্ঞ তাদের কাছে অনেকটা মামাবাড়ির আবদারে পরিণত হয়েছে। তাদের মতে এই স্বীকৃতিতে হামাসের মতো গোষ্ঠী আরও উৎসাহিত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, একটি জনগোষ্ঠীর রাষ্ট্র গঠনের দাবি যদি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং গণভোটের অধিকারে প্রতিষ্ঠিত হয়, তাহলে তা কিভাবে সন্ত্রাসের সমর্থক হয়? বিশ্বজুড়ে অনেকেই বলছেন ইসরায়েলের এই ভাষা আসলে আত্মবিশ্বাসীন প্রতিক্রিয়া, কারণ একে একে মেক্সিকো, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, আর্মেনিয়া এমনকি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রগুলো পর্যন্ত এখন বলছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদায় স্বীকৃতি পাওয়ার অধিকার আছে। তবে বাস্তবতা কঠিন। হামাসের অস্তিত্ব, সহিংসতা এবং গত 7 অক্টোবরের ঘটনার পর ইসরায়েলের আতঙ্কও ভিত্তিহীন নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি কি হামাসের সঙ্গে সমার্থক, নাকি এই দুইকে আলাদা না করে উপমহাদেশীয় রাজনীতির মতো এক চিরস্থায়ী জরুরি অবস্থায় আটকে রাখার চেষ্টা চলছে? এই প্রশ্ন এখন জাতিসংঘের মঞ্চেও উঠছে। 147টিরও বেশি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের ভেতরেই বিভক্তি, একদিকে ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, অন্যদিকে জার্মানি ও যুক্তরাজ্যের কৌশলগত নীরবতা। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এই সন্ত্রাস তত্ত্ব আসলে এক ধরনের কূটনৈতিক ব্ল্যাঙ্কেট, যার আড়ালে ফিলিস্তিনের দীর্ঘদিনের রাষ্ট্রীয় দাবিকে দুর্বল করতে চায় তেল আবিব। কিন্তু আজকের বিশ্ব গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিশ্লেষণে অনেক কিছু বদলে গেছে। স্বীকৃতি যারা দিয়েছে তারা কেউই হামাসকে স্বীকৃতি দেয়নি। তারা বলছে একটি রাষ্ট্র গঠনের স্বপ্নের কোনো শাস্তি হতে পারে না, বরং এই স্বীকৃতি হচ্ছে একটি অবরুদ্ধ জনগোষ্ঠীর ন্যায্য অধিকারের পক্ষে অনড় থাকা। শেষ কথা হলো, ইসরায়েল যে দৃষ্টিকোণে এই স্বীকৃতিকে সন্ত্রাসের পুরস্কার বলছে, বিশ্ব সেই বয়ান কতটা গ্রহণ করবে তা এখন অনেক বড় প্রশ্ন। কারণ প্রশ্নটা শুধু মধ্যপ্রাচ্যের না, এটা বৈশ্বিক ন্যায্যতা বনাম নিরাপত্তার টানাপোড়েনের প্রশ্ন। সারা বিশ্বে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মাঝ থেকে বাছাই করা সেরা 3টি প্রতিবেদন নিয়ে এই ছিল আজকের বেস্ট 3।